এইচএসসি 26 শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় খাতায় তোমরা কিভাবে লিখবা এই লেখার সঠিক নিয়ম কথা বলবো, কারণ এখানে রচনা, এখানে প্রতিবেদন, এখানে আবেদনপত্র, এখানে সারাংশ, ভাব সম্প্রসারণ, এখানে দিনপত্র লিপি, সংলাপ কিভাবে তোমরা লিখবা তার পরিপূর্ণ একদম এ টু জেড আমরা দেখাবো, যাতে শিক্ষক তোমার কাছ থেকে যেন ফরম্যাটিং এর কারণে এক মার্কও কাটতে না পারে। কোন জিনিসটা কত পৃষ্ঠা লিখবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমার মনে হয় যে এই ভিডিও শেষ পর্যন্ত সবার দেখা উচিত। তোমরা যদি পরীক্ষার্থী খুব বেশি সময় নেই, আমরাও খুব বেশি সময় তোমাদের নিব না। তো সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবো। ফেসবুকে যারা দেখছো বন্ধু বান্ধবদেরকে মেনশন করে জানিয়ে দিও এবং অবশ্যই ফলো দিয়ে রাখো। এবার যদি আমরা এখানে প্রথমে একটু তোমাদেরকে দেখাই, আগে তোমাদের ব্যাকগ্রাউন্ড যে পার্ট সেটা ক্লিয়ার করি। দেখো ব্যাকগ্রাউন্ড অংশে নর্মালি 1 2 3 4 5 মানে 6 এবং 6 জনারই তোমার এরকমই অ্যান্সার লিখবা। প্রথমে তুমি একদম স্টেপ দিয়ে অ্যান্সারগুলো লিখে যাবা। তবে এখানে খেয়াল রাখবা যেন অ্যান্সার মধ্যে ফাঁকা থাকে, লেখাগুলো বানান, বিশেষ করে বানান যেন সঠিক থাকে, কারণ এখানে বানানই সব কিছু। বানান ভুল গেলে ওই অ্যান্সার তুমি নাম্বার পাবা না ওই কোশ্চেনে। তার সাথে সাথে প্রশ্ন ওঠানোর দরকার নাই, তবে কোনো ক্ষেত্রে প্রশ্ন ওঠানোর দরকার হতে পারে, সেটা উঠাইও যদি তোমার কাছে মনে হয় সময় থাকে। বাট নর্মালি এভাবে অ্যান্সারগুলো লিখে যাবা 1 থেকে 6। তো এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। এই পরবর্তীতে শুরু হবে তোমাদের 7 পারিভাষিক শব্দ থেকে। পারিভাষিক শব্দ এভাবে লিখে দিবে 1 নং প্রশ্ন উত্তর, 7 নং প্রশ্ন উত্তর। দেন তোমার যে 10টা পারিভাষিক শব্দ আসবে, অবশ্যই তোমরা ওই যে অনেকে দেখা যায় যে খুবই গাদাগাদি করে লেখো, পুরো একটা পৃষ্ঠায় তুমি পারিভাষিক শব্দ লেখো। এরকম 10টা লিখে দেন তুমি অ্যান্সারগুলো লিখে যাবে তার সামনে, ঠিক আছে? দেন তোমার হয়ে যাবে এভাবে। বা দেখা গেল যে তুমি এখানে 5টা লিখেছো, তোমার এখন পারিভাষিক শব্দ বাকিগুলো কমন পড়ে মনে পড়ে না, তুমি এটা লাগলে পরে লেখো, জায়গা ফাঁকা রাখো। এই পরবর্তী যদি কথা বলি, আমরা এবার কথা বলি 7 নং প্রশ্ন উত্তরের তোমাদের হচ্ছে অনুবাদ নিয়ে। অনুবাদের ক্ষেত্রে তোমরা প্রথম দিকে একটু লেখা ট্রাই করবা, কারণ অনেক সময় টিচাররা অনুবাদ টেলেমেলো করতে পারে বা তিনি বুঝতে ভুলে যেতে পারে। সো যেহেতু কোশ্চেনে অল্প একটু লিখে দিবা, লেখার পরে তুমি তারপর তার অনুবাদটা সুন্দর করে লিখবে এবং এখানে অবশ্যই লিখে দিবা অনুবাদ। এই যে লাইনটা আছে তোমরা ট্রাই করবা এই লাইনটা একটু নীল কলম দিয়ে লেখার। নীল কলম দিয়ে লিখলে শিক্ষকের সামনে আরো বেশি হাইলাইটস হবে। দেন তুমি অনুবাদটা সুন্দর করে লিখবে এবং বিশেষ করে দাড়ি কমা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা, বানানের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবা অনুবাদ যারা লিখবা। ওকে, এর পরবর্তী রয়েছে তোমাদের জন্য রয়েছে, এখানে আমরা দেখি এই যে দেখতে পাচ্ছ 8 নং প্রশ্ন উত্তর। এই 8 নং প্রশ্ন উত্তর এখানে তোমাদের সুন্দর করে একটা কিন্তু তোমাদের এখানে টাইটেলটা দিতে হবে। এইটাকে বলা হয় টাইটেল বা শিরোনাম বলে। এই দিনলিপির শিরোনামটা তোমরা দিয়ে দিবা এবং পরবর্তী অংশে তোমরা এরকম সুন্দর করে এখানে তোমরা তারিখ লিখে দিবা। ঠিক এইরকম ভাবে তোমরা দিনলিপি লিখবে। দেখো এর আগে পারিভাষিক শব্দের অনুবাদ দেখলাম, এখানে কিন্তু কোনো পৃষ্ঠা না, এখানে তোমার মার্ক যতটুকু হবে ততটুকু তুমি লিখবা, যে ততটুকু তোমার অ্যান্সার। তুমি চাইলে বানায় লিখতে পারবে না, কিন্তু দিনপত্র লিখন এগুলো কিন্তু তোমরা চাইলে দিনলিপি এগুলো কিন্তু তোমরা চাইলে একটু বেশি করতে পারো। সেই জায়গায় 10 মার্কের জন্য দিনলিপি তুমি মোটামুটি 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে। 2 পৃষ্ঠা পর্যন্ত মোটামুটি লেখা যেতে পারে, এর বেশি লিখতে চাইলে লিখতে পারো, বাট এর কম লেখা ট্রাই করো না। 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখলে এনাফ। এবং এটা কোনো পৃষ্ঠার ফরম্যাটিং নাই যে এখান থেকে শুরু করতে হবে। তবে ট্রাই করবা এই ধরনের যে কোশ্চেনগুলো সবগুলো কোশ্চেনই একটা সুন্দর পেজের নতুন একদম প্রথম থেকে শুরু করার, মাঝামাঝি থেকে না, বা কোনোটা প্রশ্ন শেষ হয়েছে শেষের দিকে আমি ওখান থেকে শুরু করি এমন দরকার নাই। ওটা ওইখানে রেখে দাও, নতুন পেজ শুরু করো, দেন এটা লেখা ট্রাই করবা এবং এইভাবে লিখবে। ওটা প্যারা দেওয়া লেখা ট্রাই করবা, মানে 2-3টা প্যারা যেন তোমার দিনলিপির মধ্যে থাকে। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে রয়েছে 8 নং প্রশ্ন। তো এটা হচ্ছে তোমাদের প্রতিবেদন। প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের ফরম্যাটটাই হবে এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রতিবেদন নিচের দিকে প্রতিবেদকের সব তথ্যগুলো দিবা। তো এই প্রতিবেদন অনেকে বলে যে 1 পৃষ্ঠার মধ্যে লেখা লাগবে, এরকম কোনো নিয়ম নাই। তবে ট্রাই করবে তুমি শিক্ষকের পৃষ্ঠা উল্টেতে না হয়, মানে তুমি যে হাতের যে বাম পাশের যে পেজটা এখান থেকে লেখা শুরু করে ডান পাশের পৃষ্ঠা পর্যন্ত আসতে পারো, মানে 2 পেজ তোমার লেখা যেতে পারে প্রতিবেদনের, কারণ সবসময় 1 পৃষ্ঠার মধ্যে প্রতিবেদন একদম পরিপূর্ণভাবে লেখা পসিবল না। ওকে, সো এখানে তোমরা 2 পৃষ্ঠা লিখতে পারো, তবে শিক্ষক যদি পৃষ্ঠা উল্টাইতে হয় অনেক সময় উল্টায় না, সেক্ষেত্রে প্রবলেম পড়ে। তো প্রতিবেদন 1 পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করো। প্রতিবেদন আরও একটা আছে, সেটা হচ্ছে তোমার এই যে সংবাদ প্রতিবেদন। সেখানে কিন্তু টাইটেল আছে, ওই তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন টাইটেল নেই। সংবাদ প্রতিবেদনটা এরকম টাইটেল দিয়ে লিখবা, মানে এটাকে বলা হয় টাইটেল বা শিরোনাম বলে। দেন তোমরা এরকমভাবে সুন্দর করে সংবাদ প্রতিবেদন লিখবা। ভিতরের বিস্তারিত যত বেশি লিখবে তত পৃষ্ঠা বাড়বে। তো সংবাদ প্রতিবেদন এই প্রতিবেদনগুলো 2 পৃষ্ঠা মিনিমাম তোমার লেখাই উচিত, 1.5 থেকে 2 পৃষ্ঠা তোমার লেখা উচিত, তাহলে তুমি 10 মার্ক এখানে পেতে পারো। এর পরবর্তী দেখি আমরা 9 নম্বর ইমেলের ক্ষেত্রে অনেকের কথা হচ্ছে যে ইমেলটা ট্রাই করবা 1টা পৃষ্ঠার মধ্যে ইমেল লেখার। ইমেল খুব বেশি পেজেস চেষ্টা করবে যদি সব টেক্সট ইমেল।
সো একটা পেজের মধ্যে লিখবা, ইমেলের ফরম্যাটিংটা এরকম সামনে দিয়ে দিবা, দেন তার বিস্তারিত লিখবা এবং শেষের দিকে তুমি তোমার নাম লিখে কমপ্লিট করে ফেলবা। ইমেলটা খুব সুন্দর করে একটা পৃষ্ঠার মধ্যে লিখবা, এটা পুরো ফুল পেজ ইমেলটা আমার মনে হয়ে যাবে, আর বেশি লেখার দরকার নেই তোমাদের। ওকে, আর যদি কোনো কারণে পেজ যায় তাহলে তুমি ট্রাই করবা বাম পাশে পৃষ্ঠা থেকে ডান পাশে পৃষ্ঠার জন্য অল্প একটু যায়, বাট পৃষ্ঠার জন্য উল্টাইতে না হয়, এই দিকটা খেয়াল রাখবা। এর পরবর্তী রয়েছে তোমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে আবেদনপত্র বা চিঠি, এটা মনে হয় আবেদনপত্র রয়েছে। সো আবেদনপত্র লেখার ফরম্যাটেই তো আবেদনপত্র বা এই ধরনের আবেদনপত্র ট্রাই করবা এক পৃষ্ঠার মধ্যেই লেখার, এক পৃষ্ঠার মধ্যে লিখলে খুবই সুন্দর হয়, কারণ আবেদনপত্র আসলে 2 পৃষ্ঠার হয় না। সে এক পৃষ্ঠার মধ্যে লিখলে পারফেক্ট, যা আছে সব কিছু এভাবে এক পৃষ্ঠার মধ্যে লেখা ট্রাই করবা। আর যদি কোনো কারণে 2 পৃষ্ঠায় যায় সেটা যেন শিক্ষকের পৃষ্ঠা উল্টে না হয়, এক পৃষ্ঠার মধ্যে দেখা যায়। আর 2 পৃষ্ঠা হইলে কি হয় জানো, তোমরা আবেদনপত্রে 2 পৃষ্ঠা হইলে ওই যে পৃষ্ঠাটা ওটার অপর পৃষ্ঠা লিখতে হয় না, ওই অপর পৃষ্ঠাটা ওভাবেই রেখে দেয়, আরেকটা নতুন পেজে যুক্ত করতে হয়, মানে ফর্মাল আবেদনপত্রের ক্ষেত্রে। বাট এইখানে যেহেতু তোমার ওইটা আরেকটা পৃষ্ঠা যুক্ত করতে কোনো অপশন নাই, সো ট্রাই করে এই বাম পাশে পৃষ্ঠা আগে লেখার আবেদনপত্র ইমেল এগুলো বাম পাশে পৃষ্ঠা লিখবা। দেন যদি কোনো কারণে এক পৃষ্ঠা না হলে তখন ডান পাশে পৃষ্ঠা অর্ধেক পর্যন্ত আসলো বা কিছু একটা আসলো, যাতে শিক্ষকের পৃষ্ঠা উল্টে দেখতে না হয়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। ওকে, এরপরে আমরা দেখি 10 নং প্রশ্ন উত্তর রয়েছে। সো এইটা হচ্ছে সারাংশ। দেখো সারাংশের ক্ষেত্রে এখানেও তোমার কোনো প্রকার বেশি লেখার সুযোগ নেই, যতটুকু অ্যান্সার ততটুকুই লেখো। হাফ পৃষ্ঠা লিখলে হাফ পৃষ্ঠা লিখে রেখে দাও, তুমি নাম্বার পাবা। সারাংশে লেখার পরিমাণ খুবই কম, সারাংশ অনুবাদ এই জিনিসগুলো পারিভাষিক শব্দ এগুলো কিন্তু লেখার পরিমাণ খুবই কম। ওকে, এরপরে আমরা দেখি আরেকটা রয়েছে ভাব সম্প্রসারণ। তোমাদের ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু লেখার পরিমাণ অনেক বেশি, এবং বিশেষ করে এই যে মূল ভাব, ভাব সম্প্রসারিত বা সম্প্রসারিত ভাব, তারপর রয়েছে শেষের দিকে রয়েছে মন্তব্য বা উপসংহার, এই জিনিসগুলো অবশ্যই লেখা ট্রাই করবা। তার সাথে সাথে এগুলো কালার ইউজ করার চেষ্টা করবা, এবং এগুলো প্রত্যেকটা একটু প্যারা দিয়ে দিয়ে লেখা ট্রাই করবা, যাতে করে বিষয়টা দেখতে আরো সুন্দর লাগে। ওকে, এবং এখানে প্রথম দিকে তুমি প্রশ্নের ওই টাইটেলটা লিখে দিতে পারো, ঠিক আছে, যদি তোমার কাছে সুযোগ থাকে, বাট না লিখলেও কোনো সমস্যা নাই। এবং এই ভাব সম্প্রসারণ যদি বলি মিনিমাম তোমার এখানে মিনিমাম যদি বলে 3 পৃষ্ঠা লেখা উচিত, মিনিমাম 3 পৃষ্ঠা লেখা উচিত ভাব সম্প্রসারণ, এর বেশি লিখতে পারলে খুবই ভালো হয়, ঠিক আছে। এবং বেশি লিখতে গিয়ে বানান বলে দিকে বেশি যায় না। এরপরে তো আমরা কথা বলি এখানে রয়েছে সংলাপ। সংলাপের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইটেল লেখা ট্রাই করবা, ঠিক আছে, দেন তোমরা এখানে যে সংলাপটা লিখবা। সংলাপে যদি কোনো প্রশ্নে ক্যারেক্টারের নাম বলে দেয় যে এই ক্যারেক্টার, তাহলে অবশ্যই সেই ক্যারেক্টারগুলো তোমাদের এখানে লিখতে হবে, আর না তো নিজের মতো করে একটা ক্যারেক্টার লিখতে পারো। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে ক্যারেক্টারগুলো অবশ্যই তোমরা একটা কালার পেন ইউজ করবা, যাতে করে শিক্ষকের চোখে পড়ে কালার ক্যারেক্টারটা। আর তোমরা অবশ্যই এই সংলাপগুলো একটু বড় করে ট্রাই করবা। সংলাপও মিনিমাম 2 পৃষ্ঠা তোমার লেখাই উচিত, 10 মার্কের জন্য 10 এর কম লেখা উচিত না। এরপরে যে তোমার 11 নম্বরে যে 11 নম্বরে রয়েছে তোমাদের ক্ষুদে গল্প। এই ক্ষেত্রেও তোমরা ক্ষুদে গল্প যে টাইটেল যেটা রয়েছে বা শিরোনামটা সুন্দর করে লিখে দিবা। এর পরবর্তী ক্ষুদে গল্পগুলো এভাবে তোমরা লিখবে, এবং অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট যাবে তোমার একটা হচ্ছে প্যারা আকারে লিখবে, এবং স্টেপ দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবা, যাতে করে দেখতে বিষয়টা সুন্দর লাগে, শিক্ষকও বুঝতে পারে এই জায়গায় জিনিসটা এন্ডিং, নতুন আবার একটা পয়েন্ট শুরু হয়েছে। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে, এইভাবে ক্ষুদে গল্প লিখবে তোমরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে তোমার রচনা লেখা। রচনা ক্ষেত্রে তোমরা প্রথমে ভূমিকা লিখবা, ভূমিকা লেখার পরে তোমরা যে কাজটা করবা, যতগুলো ওই রচনার পয়েন্ট আছে, আমরা যেটাকে বলি কোটেশন বা পয়েন্ট, যেটাই বলো না কেন, সেগুলো ট্রাই করবা, সেগুলো লেখার জন্য। আমার এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ রচনার আমরা নাম, এখানে চাইলে রচনার নামটা লিখে দিবা। রচনার টাইটেল এখানে মিসিং আছে, বাট রচনার নামটা পুরো এখানে লিখে দিবা, যে কৃষিকাজে বিজ্ঞান বা আধুনিক জগতে বিজ্ঞান বা এরকম কিছু যে নামটা হবে। নামটা লেখার পরে দেন তুমি ভূমিকা লিখবা, হাফ পৃষ্ঠা ভূমিকা লিখবা, দেন যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো লেখা ট্রাই করবে একটা পেজে। লেখার পরে ধরো না তুমি এখানে 20টা বা 25টা পয়েন্ট তুমি জানো, 25টা পয়েন্টই লাগে, এতগুলো পয়েন্ট বিস্তারিত লেখার দরকার নেই। বিস্তারিত তোমার যতগুলো সময় কুলাবে, ভালো লাগবে ততক্ষণ তুমি লেখো, বাট এখানে 20 থেকে 25টা পয়েন্ট তুমি উল্লেখ করা ট্রাই করবা। এরপরে যখন তুমি বিস্তারিত লিখতে যাবা, তখন তুমি তোমার মতো করে এই ধরনের সংকেত ব্যবহার করবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাক্স আছে, সেটা হচ্ছে যে তুমি যখন এখানে 1 লিখবা, 2 লিখবা, তখন শিক্ষক কি করবে, শিক্ষক সবার শেষে পেজে চলে যাবে, গিয়ে দেখবে তুমি কয়টা লিখছো। সো এক্ষেত্রে কি হলো, যে শিক্ষক কাউন্ট করতে পারলো খুব সহজে, তুমি তাকে কাউন্ট করতে দিলা যে তুমি 15টা লিখছো বা 12টা লিখছো, শিক্ষক সেই অনুযায়ী তোমাকে নাম্বার দিবে। বাট তুমি যদি কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তখন শিক্ষক গুনতেছেও না, অথবা গুনলেও তাকে কষ্ট হচ্ছে, সে ওই সময় গিয়ে বুঝতেছে। তো এখানে তোমার যদি তুমি পয়েন্ট কম লেখো, তাহলে উচিত হবে তোমার সাংকেতিক চিহ্ন ব্যবহার করা। আর যদি তুমি অনেক বেশি লেখো, 25টা 20-25টা পয়েন্ট লিখছো, তখন তুমি নাম্বারিংটা করতে পারো। তো এরকম করে করে তুমি তোমার মতো করে লিখবা। তবে পার পৃষ্ঠায় তুমি ট্রাই করবে একটা পৃষ্ঠায় মিনিমাম 2টা পয়েন্ট মোটামুটি কায়দায় বিস্তারিত লেখার। চাইলে একটা লিখতে পারো বা 2টা লিখতে পারো। একটা লিখলে তো 20টা পয়েন্টের জন্য 20 পেজ, আবার যদি তুমি 2টা লেখো তাহলে 10 পেজ বা 12 পেজও হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে 10 পেজ থেকে 12 পেজ বা 15 পেজ পর্যন্ত এনাফ রচনা লেখা।
ঠিক আছে, কারণ পার পেজ অনুযায়ী 2 মার্ক করে যদি আমরা ধরি অন এভারেজ, তাহলে 10 মার্ক। তবে ভূমিকা, উপসংহার যদি তোমার লিখবা অবশ্যই, সেগুলোতে করতে করে দেখবা যে মোটামুটি এটা তোমার 12-13 পেজ হয়ে যাচ্ছে। তবে 15 পেজ একটা মোটামুটি এটা সঠিক হতে পারে। তবে 20 পেজ 25 পেজ তুমি লিখতে পারো, লেখো। তবে তোমার উচিত হবে আগে ওই ব্যাকগ্রাউন্ড অংশ, আগে তোমার হচ্ছে বাকি বিষয়গুলো কমপ্লিট করে আসার জন্য, যাতে করে রচনায় তুমি তোমার নিজের জায়গা থেকে ইচ্ছা মতো লিখতে পারো। যতটুকু সময় পাও সেই অনুযায়ী লেখো। তবে রচনায় যেহেতু 20 মার্ক, তোমার ট্রাই করবা একটা 20 মার্কের জন্য যতটুকু দরকার, মিনিমাম প্রতি পৃষ্ঠায় যদি 2 মার্কের জন্য ধরি, মিনিমাম 10 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে মিনিমাম। তবে আমি মনে করি আমি রচনা যখন লিখতাম তখন আমরা 12 থেকে 15 পেজ আমরা মোটামুটি করে লিখতাম, টিচার আমাদেরকে বলে দিত। এবং আমার মনে হয় যে টিচাররা এখন খাতা দেখছে তারাও এই জিনিসটা ফলো করছে, যে স্টুডেন্ট 12-15 পেজ লিখছে কিনা। পেজেস ইস্যু, আবার কোটেশনগুলো ইস্যু, আবার কোটেশনের ভিতরে বিস্তারিত ল্যামসাম হইতে হবে না, যা ইচ্ছা তাই দিলে হবে না। সঠিকভাবে একদম বাস্তবিক যে ইনফরমেশন সেগুলো দেওয়ার ট্রাই করো, তুমি তোমার নিজস্ব ভাষা বোঝানোর চেষ্টা করো। আশা করি বুঝেছো কিভাবে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের পুরো খাতাটা প্রেজেন্ট করতে হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর ইতিমধ্যে তো বাংলা প্রথম পত্র পরীক্ষাটা ধরা গেছো, তোমরা সবাই জানো। সো আশা করি যে সামনের পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা এগুলো সমাধান করতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।